নমস্কার, আমি রচনা বন্দ্যোপাধ্যায়। রাজনীতিতে হিংসা নয়, শান্তি এবং গণতন্ত্রের চর্চা হোক। বড় একটা স্বীকারোক্তি। জনপ্রিয় অভিনেত্রী ও তৃণমূল নেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় অবশেষে সবার কাছে ক্ষমা চেয়ে নিলেন। লাইভে এসে আবেগে ভেঙে পড়া কণ্ঠে তিনি বললেন, তৃণমূল রাজনীতিতে আসাটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। কথাটি বলতেই তার চোখে জল। এই এক ঘোষণায় রাজ্য রাজনীতিতে শুরু হয়ে গেছে ঝড়। ইতোমধ্যে জোরদার গুঞ্জন, রচনা নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল ছেড়ে শুভেন্দুর দলে যোগ দিতে চলেছেন। কিন্তু নেট দুনিয়া এখন রীতিমতো আগুন। অনেকেই ক্ষোভ উগরে দিয়ে বলছেন, এতদিন কোথায় ছিলেন? মমতার ছায়াতলে এতগুলো বছর আরামে কাটিয়ে এখন হঠাৎ চোখ খুলল কেন? এদিকে নির্বাচনে হারের পর ঢালিউডের ভিতরের দুর্নীতি, সিন্ডিকেট আর অনিয়ম নিয়েও রচনা মুখ খুলেছেন। চলুন তার নিজের মুখ থেকেই শুনে নিই পুরো ঘটনা। বলিউড থেকেই তোমার উত্থান, এখনো অভিনেত্রী রচনা ব্যানার্জিটাই অনেকের কাছে প্রধান। এটা জিজ্ঞেস করবো বারবার, এইটাও এসছে যে টলিউডের মধ্যে ব্যান কালচারটা খুব বেড়ে গেছিল। অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাস তারা যেরকমভাবে কর্মপদ্ধতি এগিয়ে নিয়ে যাচ্ছেন সেটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে। তোমার সেটা নিয়ে কোনো অবজারভেশন আছে কিনা একদম অভিনেত্রী হিসেবে? দেখো, আমার সবসময় আমরা জবে থেকে আমরা অভিনয় করি, এত বছর ধরে আমরা অভিনয় করেছি, আগে তো এগুলো ছিল না, এটা তো মানতেই হবে। বিগত 15 বছর আগে তো রাজনৈতিক কোনো দল এসে কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রি চালাতো না, এটাই ফ্যাক্ট। আমরা নিজেদের মতন কাজ করেছি, আমাদের ইম্পার প্রেসিডেন্টরা সব ছিল, তারাই কাজ করতো, টেকনিশিয়ানস ফোরাম থাকতো, সব কটা ফিল্ডের আলাদা আলাদা ফোরাম থাকতো, তার মধ্যে একজন হেড থাকতো, সেই সব কিছু করতো এবং খুব শান্তিপূর্ণভাবে আনন্দের সাথে আমরা এত বছর ধরে কাজ করেছি। আমাদের কোনোদিনও কিন্তু অশান্ত পরিবেশ টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ছিল না। বাট লাস্ট ইদানিংকালে একটু সেটা হয়েছিল এবং সেটা অনেকেই মেনে নিতে পারছিল না। কিন্তু দেখো, যেহেতু সরকার তাদের ছিল, আমরা কেউ সেই অর্থে হয়তো খুব জোর গলায় আওয়াজ তুলতে পারিনি, এটাও ফ্যাক্ট। সেই অর্থে আমরা আওয়াজ তুলতে পারিনি বিকজ সরকার চেয়েছিলেন যে এই দুজন আমাদের ইন্ডাস্ট্রিটাকে, মানে তোমারও মনের মধ্যে কোথাও কিন্তু একটু আওয়াজ তোলার ইচ্ছা হয়েছিল। আমি তো একজন শিল্পী প্রথমে, আমি তো রাজনীতির মানুষ 2.5 বছর হয়েছে, আমি তো শিল্পী প্রথমে। কিন্তু আমার সবসময় মনে হয়েছে যে ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে কেন পলিটিক্স ঢুকবে, এটা তো আমার সবসময় প্রশ্ন ছিল। শুধু আমার নয়, আমার মনে হয় প্রত্যেকটি মানুষের এটা প্রশ্ন ছিল যে ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে পলিটিক্স ঢোকা উচিত নয়। আমরা খুব শান্তিপূর্ণভাবে একদম পরিবারের মতন করে কিন্তু আমরা টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রি কাজ করি। তো সেখানে এটা ঢুকেছিল, সেটা কেউ হাসি মুখে মেনে নিতে পারেনি, তাই জন্য প্রচুর অশান্তি হয়েছে, প্রচুর সমস্যা হয়েছে। যাই হোক, এখন তো আশা করবো যে আগামী দিনে হয়তো আবার সেটা হবে না, সেই ভুল আশা করি আবার কেউ করবে না। এবং আমরা যারা শিল্পীরা যেরকম আমাদের ইন্ডাস্ট্রি ছিল সেরকমভাবেই আমাদের ইন্ডাস্ট্রি আগামী দিনেও চলবে এবং সবাই খুব ভালোভাবে কাজ করবে এবং এইরকম রাজনৈতিক পরিবেশ ইন্ডাস্ট্রির মধ্যে থাকবে না, আশা করি। এই যে ফল হয়েছে তার একটা সামগ্রিক অ্যানালিসিস তো আছে। ফলটা খারাপ হয়েছে, তোমার মনে হয় কিনা যে কিছু ভুল ছিল? ভুল, দেখো, মানুষ কখনো জেনে শুনে ভুল করে না, ভুল হয়ে যায় একটা সময়ের পর। দেখো, দিদি একজন এমন মানুষ, আমি রাজনীতির মানুষ না হয়েও ছোটবেলা থেকে দেখেছি যে দিদির লড়াই, টিভি খুললে, কাগজে পড়লে সবসময় আমরা দেখেছি যে দিদি কিভাবে আজকে এই জায়গাটায় এসে পৌঁছেছেন, 34 বছর সাম্রাজ্যকে কিভাবে ভেঙেছেন এবং এই জায়গাটাকে তিনি তৈরি করেছেন। এটাও মানতে হবে যে একটা সময়ের পরে যখন মানুষের একটা এজ এসে যায় না, একটা বয়সের প্রাক্কালে, তখন মানুষ অন্যের উপরে নির্ভরশীল হয়ে পড়ে। এটার মধ্যে কোনো খারাপ কিছু নয়। তিনি হয়তো দলের অন্যান্য মানুষের উপর একটু নির্ভরশীল হয়ে পড়েছেন বিকজ ওনার একার পক্ষে হয়তো এই সাম্রাজ্য টানা সম্ভব হচ্ছিল না, টিম ওয়ার্ক উনি চেয়েছিলেন। সেই জায়গাটা আমার মনে হয় কোনো একটা জায়গা হয়তো ভ্যাকিউম এসে গেছে, কোনো একটা জায়গায় দিদির বিশ্বাস, দিদির আস্থা, দিদির কাজের জায়গাটার মধ্যে কোনো একটা জায়গায় আমার মনে হয় কোনো একটা জায়গা হয়তো খামতি থেকে গেছিল, যার জন্য মানুষ আজকে এরকম ভাবে বিরোধী হয়ে গেল। টিম মানে কি তুমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা? শুধু অভিষেক নয়, পুরো দিদি এত বড় একটা টিম রয়েছে দিদির, সবকিছু মিলিয়ে আমার মনে হয় কেউ অভিষেকও কি চেয়েছিল আজকে এই দিনটা হোক? আমরা তৃণমূল কংগ্রেসের যারা কর্মী তারা কেউ চেয়েছিলাম যে এই দিনটা আসুক? এই দিনটা আসবে যদি আমরা জানতাম তাহলে কি আমরা কেউ কখনো এরকম ধরনের কাজ করতাম কি? দল কখনো এরকম ধরনের কাজ করতো? কিন্তু এরকম ধরনের একটা সময় এসেছে এবং অ্যানালাইসিস যদি করো তাহলে হয়তো ফিরে যদি তাকাও তাহলে হয়তো বিচার করলে হয়তো তোমার অনেক কিছু লুপহোলস নজরে আসবে।
খুঁজে বার করলে অনেক কিছু বেরোবে। এবং দুর্নীতির ইস্যুটা নিয়ে বারংবার কথা হয়েছে, তোমরা কিছু তো বুঝতে পারতে, কিছু অনুভব করতে কি? আমি খুব নতুন, আমি এই বিচারটা করতে পারবো না খুব একটা, কারণ আমি অতটা দেখিনি যতটা বাকিরা সবাই দেখেছে। হয়তো তারা অনেক কিছু রিয়েলাইজ করেছে। দেখো, একটা দলের যখন সময় শেষ হয়ে আসে তার তো একটা ভ্যালিড রিজন থাকে, তাই জন্যই সময় শেষ হয়ে আসে, এমনি এমনি তো হয় না কখনো। ভোটের কারচুপি বলো, অনেক কিছু হয়তো হয়নি, আমি বলছি না, হয়তো হয়েছে, কিন্তু তারপরেও মানুষের যে এইরকম একটা টার্ন ওভার, সেটার পিছনে অনেক রিজন থাকে। সেই রিজনগুলো অ্যানালাইসিস করতে গেলে একটু সিনিয়র যারা রাজনীতিবিদরা আছেন, যারা অনেক বছর ধরে রাজনীতির সাথে যুক্ত, সেটা বিরোধী পক্ষ হোক কি তৃণমূল হোক, তারা অনেক বেশি এটার তোমাকে বিশ্লেষণ দিতে পারবে দেন আমি একদম নিউ কামার। কিন্তু আমার মনে হয় যে হয়তো দিদির নির্ভরশীলতা অন্য মানুষের প্রতি এতটা বেড়ে গেছিল বলেই এই ধরাঢুকি। পরের বার কি তুমি সাংসদের জন্য লড়তে চাও? আমি কিচ্ছু বলতে পারবো না গো, আমি কিচ্ছু জানি না কি হচ্ছে আগামী দিনে, কি হতে চলেছে আগামী দিনে। আই অ্যাম অনলি অবলাইজড, এবং মানুষের প্রতি যারা আমাকে ভোট দিয়ে জিতিয়েছেন এবং তাদের প্রতি আমার একটু হলেও কিছু কাজ বাকি থেকে গেছে যেগুলো আমায় করতে হবে। তারপরে আমি জানি না আমি 29 পরে থাকবো কি থাকবো। ওকে, আর আমার লাস্ট একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে এই যে রাজনীতি আর টলিউড দুটো সাংঘাতিকভাবে জড়িয়ে গেল, এতে সামগ্রিকভাবে কিছুটা কিন্তু ক্ষতি হয়েছে। যে বাংলা ছবির ব্যবসা আমরা দেখেছি অপেক্ষাকৃত কমেছে, আমরা অনেক সময় দেখি যে টেলিভিশন ইন্ডাস্ট্রিরও হয়তো রেটিং কমছে। মানে অনেকে বলেন যে শিল্পীদের মনটাই এদিকে চলে এসছে অভিনয় করার বদলে। এইটা নিয়ে তোমার সামগ্রিক ভাবনাটা কি, সত্যি এরকম কিছু হয়েছে কিনা, এবং সেটার থেকে ইন্ডাস্ট্রি বেরিয়ে আসুক তুমি চাও কিনা? দেখো, কে কোন আর্টিস্ট রাজনীতিতে আসবে সেটা কিন্তু তার নিজস্ব মতামত, সে আসতে চায় কি চায় না সেটাও তার নিজস্ব মতামত। কেউ পায়ে বেড়ি বেঁধে তো নিয়ে আসেন, আমাকে তো কেউ জবরদস্তি করেনি। দিদি আমায় বলেছিলেন, আমি বলেছিলাম ঠিক আছে দিদি আপনি বলছেন, আমি শুনবো আপনার কথা, এটা বলে আমি এসেছি। আমাকে তো কেউ জোর করে নিয়ে আসেনি, সেরকমভাবে আমি মনে করি কাউকে জোর করা হয় না, তাদের নিজস্ব ইচ্ছা থাকে বলেই তারা আসে। যেটা খারাপ হয়েছে, যেটা আমার বিগত এতগুলো 2.5 বছর বলো বা বিগত এতগুলো দিন ধরে আমি যারা দেখছি, আমার আগেও অনেক শিল্পীরা এসছেন যারা পলিটিক্সে জয়েন করেছে, আমাদের ইন্ডাস্ট্রির মধ্যে থেকেই অনেক সিনিয়র অ্যাক্ট্রেসরা রয়েছেন যারা নিজেদের ইন্ডাস্ট্রির শিল্পীদেরকে বড় ছোট করেছে। আমার সেই জায়গায় ভীষণ বড় আপত্তি। কে রাজনীতিতে আসবে কে আসবে না সেটা তার নিজস্ব মতামত, সে নিজের চায় যেটা ভালো মনে করবে সেটা করবে। কিন্তু যারা সিনিয়র অ্যাক্ট্রেসেস আছেন আমাদের ইন্ডাস্ট্রি, যাদের আমরা রেসপেক্ট করি, তারা কখনো অন্য আর্টিস্টদেরকে ছোট করে বলতে পারে না যেহেতু রাজনীতিতে এসছে। তুমি সেটা কখনো করতে পারো না। তুমি আসনি মানে এই নয় যে অন্যরা এসছে বলে তারা ছোট কেউ। প্রিয় দর্শক, রচনা বন্দ্যোপাধ্যায় তৃণমূল চারার আভাস দিয়েছেন। এই বিষয়টি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। প্রিয় দর্শক, এখনও এই বিষয়ে তিনি কোনো অফিসিয়াল ঘোষণা দেননি। প্রিয় দর্শক, এই বিষয়টি নিয়ে আপনাদের কি মন্তব্য? এছাড়াও আজকের এই প্রতিবেদনে রচনার এমন বক্তব্য শুনে আপনাদের কি মনে হয়? এই বিষয়টি নিয়ে অবশ্যই আপনাদের মতামত আমাদের এই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি আপডেট নিয়ে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।